আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 30। ঠোঁটে ঠোঁট দুটো চোখা করে আনিয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ি সূক্ষ্ম এসে ফিসফিস করে বলে, তুমি সুখ পাচ্ছ তো? আমি সুখ দিতে খুব স্মৃত জান। ইউ আর সো হট। উপস। রাতের আধারে একে অপরের দেহের সাথে দেহের উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যস্ত। আবারও সূচনা হলো একটি সুন্দর দিনের। পূর্ব দিকের সূর্য ওঠার সাথে সাথে তার উদ্বর্ত আলো ছড়িয়ে পড়েছে। পুরো শহর পৃথিবীর আনাচে কানাচে কুয়াশার দিকে ধীরে ধীরে কেটে এক সুন্দর দিনের সূচনা করেছে। প্রহেলের উন্মুক্ত বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ গুজে ঘুমিয়ে আছে আনেয়া। প্রহেলও অতি যত্নে নিজের বাহু ধরে জড়িয়ে আছে। শেষ প্রহরের দিকে ঘুমানোর জন্য এখনো ঘুম ভাঙায় তাগিদ নেই। অন্যদিকে সকাল সকাল উঠে নাজবা বেগম, রফিক সাহেব, ইয়ান সবাই মিলে রেডি হচ্ছে। আজ প্রহেলের বাসায় যাবে। এই কয়দিনে শুধু ফোনে কথা হয়েছে, ব্যস্ততার কারণে ঠিক যাওয়া হয়নি। তাই ঠিক করলো আজ সকাল সকাল মেয়েটিকে সারপ্রাইজ দিবে। যেই ভাবা সেই কাজ। তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়ল। সকাল 4:30। রিয়ান, সাগর হামি দিতে দিতে নিচে নেমেছে। চোখে ঘুম থাকায় একবার পড়তে পড়তে বেঁচে গেছে। সোফায় গিয়ে ধপ করে বসে পড়ছে। সাগর গা এলিয়ে দেয়। রিয়ান হামি দিয়ে দাঁত ব্রাশ করতে উঠতে বলে, মুরগির বাপ, মুখ ধোয়া আয়, না হলে তোর বউ চুমু তো দূর, ঠোঁটে ছুঁয়েও দেখবে না। সাগর আর একটু গা মিলিয়ে জোরানো কণ্ঠেই রেখে উঠে, রিউ বেবি, বউ চুমু না খেয়ে তোমার ওই টসটসে পাছায় চুমু খাবে? পর মুহূর্তেই নিজের কথায় নিজেই বিরক্ত হলো। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। শেষমেশে ঠোঁট ছেড়ে পৌঁছায়। মুখ থুতু ফেলে বলে, রিহু বেবি, ওটা পাছায় না, ঠোঁটের কথা বলছিলাম। ছি, আমাকে দেখে কি তোর তৃতীয় লিঙ্গের দীর্ঘ মানবিক মনে হয়? সর। সাগর হেসে কাজ সেরে গেছে। বেশ হয়েছে, এবার ঠেলা বুঝো। রোয়েল ঘুম ভাঙে গেছে, লাল লাল চোখে জোড়া, টেনে টুনে খোলা। বুকের মাঝে ঘুমন্ত আনিয়াকে আরো নিজের কাছে টেনে নেয়। ঠোঁটে চেপে ধরে আনিয়ার কপালে ঘুম জড়ানো কণ্ঠে ফিসফিস করে বলে, গুড মর্নিং হেয়ার লাইট মাই ওয়াইফ। উফ। আনিয়া নড়ে চড়ে আবারও ঘুমের প্রশস্ত নিল। তা দেখে প্রহলের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। একে একে কপালে, গালে, নাকে, থুতনিতে চুমু খেতে খেতে ঠোঁটের দিকে সেই শক্ত করে ঠোঁট চেপে ধরে। আনিয়া ঘুমের মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দেখে সরানোর চেষ্টা করছে। বেচারা বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। দুহাত সরানোর চেষ্টা করতে করতে আরো জোরে চেপে ধরে প্রহেল। আনিয়া ফট করে চোখ খুলে প্রহেল কিস করছে তো করছে, ছাড়ার নাম নেই। ধীরে ধীরে তার বুকে ঘুষুতে স্পর্শ করতেই থাকে। আনিয়া বুঝে গেছে প্রহেল কি চাচ্ছে, তাই ঠোঁট ছেড়ে দিতেই ফিসফিস করে বলে, কি করছেন এখন দিনের বেলা? আর কত সময় শোবেন? আপনি যা চাচ্ছেন সেটা রাতে হবে। বলে প্রহেলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে চাদর দিয়ে শরীর মুড়িয়ে ওয়াশরুমে চলে যায়। প্রহেল মুখ কালো করে বসে আছে অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়াই। বুতা মুখ করে ওয়াল রুমের দরজা করে নড়ে বলে, যান, আমাকে নিয়ে তো ফ্রেশ হবে। ওপেন দ্য ডোর কুইক। আনেয়া দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঢুকে। আনেয়া শাওয়ারের নিচে দাঁড়িয়ে লাফ পোষণ শাওয়ার জেল শরীরে মাখাচ্ছে, যার দরুন আনেয়ার শরীর থেকে ভেসে আসছে মিষ্টি একটা গন্ধ। চারপাশ মনোমুগ্ধকর ও রোমান্টিক একটি পরিচিত হচ্ছে। প্রহেল শুকনো ঢোক গিলে দু কদম এগিয়ে এসে আনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে প্রহেলের উন্মুক্ত বুকের মাঝে লেগে আছে। আনিয়ার শাওয়ার জেল মাঝখানে শরীরটা। প্রহেল ঘাড় কাট করে ঘষে ঘ্রাণ টেনে নিতে থাকে। মেয়েটি তার আশেপাশে থাকলে কেমন নিজেকে অগোছালো লাগে। প্রহেল ঘাড়ে নাক ঘষেই কামড়িয়ে ধরে বলে, আহ, তোমার শরীর থেকে ভেসে আসা ঘ্রাণ আমাকে মারাত্মক নেশা ধরিয়ে দিচ্ছে জান। বলেই আর নিজেকে না দমিয়ে কন্ট্রোল হারিয়ে আনেয়ার মাঝে উল্টে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আনেয়ার হাত দোলানোর সাথে সাথে চেপে ধরে। আনেয়া ছোটার আপ্রাণ চেষ্টা করছে। প্রহেল আনিয়াকে নিজের সাথে রেসপন্স করতে না দেখে কামড়িয়ে ধরে আনেয়ার ঠোঁট চোখ খিচে নেয়। প্রহেল উত্তেজিত হয়ে উন্মাদের ন্যায় এক হাতে আনিয়ার দুই হাত চেপে ধরে, অন্য হাতে আনিয়ার উদরের চাপ প্রয়োগ করে। ঠোঁট ছেড়ে গলায় নাক ঘষে গলায় থেকে ছোট্ট ছোট্ট আদুরে কিস করতে করতে বুকের মাঝে নেমে আসে। আদুরে নিজের উষ্ঠদয় ফাঁকে নিয়ে চুষতে থাকে। জানো, এটা থেকে তার শ্বাসদয় কিছু নেই। উদর ছেড়ে নিচের দিকে নামতে থাকে। যেই না একটু পুশ করতেই ব্যথায় ছটফট করে উঠে আনেয়া। বাধা দেয় সুরে বলে, আহ, উফ, প্লিজ জান, প্লিজ।
জান, বাধা দিও না এই মুহূর্তে। উফ, আহ, আহ। রোহেল শুনলে তো, সে তো ব্যস্ত, আনিয়াকে নিজের সাথে পিষতে ব্যস্ত। দীর্ঘ সময় নিজের কাজ শেষ হতে ছোট জামাইকে ওখানে রেখে ক্লান্ত সুরেই বলে, এতটুকু আদর নিতে পারো না? জ্ঞান হারাবে হারাবে ভাব, তোমাকে দেখছি করা, আর ধরার আগেই ডিএনএর সাথে ফলিক অ্যাসিড বা ভিটামিন বিনয় খাওয়ানো লাগবে, নাকি রোমান্স করানোর জন্যে ট্যাপ চকলেট নিয়ে আসবো? আনিয়া কিছু বলে না, নিবু নিবু চোখ তাকানোর চেষ্টা করে। রোহেল সেদিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। আনিয়াকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে রুমে আসে। আনিয়াকে ব্ল্যাকেট মুড়িয়ে কালো প্যান্ট গায়ে জড়িয়ে দেয়। খালি গায়ে হাত দিয়ে চুলের পানি ছাড়তে ছাড়তে পা বাড়ালো দরজার দিকে। যাওয়ার আগে আনিয়াকে উদ্দেশ্য করে বলে, ছোট্ট ফ্লাওয়ার, নিচে নামবে না, আমি না আসা পর্যন্ত শুয়ে থাকো। বলেই নেমে আসে। একজন মেয়েটকে ডেকে বলে, এক গ্লাস গরম দুধ আর 2টা ডিম সিদ্ধ নিয়ে আসো, সাথে কিছু ফ্রেশ ফ্রুট। জি স্যার। মেয়েটটা নিজের কাজ করতে চলে যায়। রুহেল সোফায় বসছে, তার আগে কলিং বেল শব্দ ভেজে উঠে। কপাল কুঁচকে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে যে এমন কিছু দেখবে এটা তো আশাই করেনি। রফিক সাহেব রোহেলের খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল ভাঁজ পড়ে। কিছু বলবে তার আগেই রোহেল দরজা থেকে সরে দাঁড়ায়। ভেতরে ঢুকেন নিয়ে আসা ফল মিষ্টি পাশের টেবিলে রেখে সোফায় যেয়ে বসে। রোহেল এগিয়ে গিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, এত সকালে এখানে? রফিক সাহেব বিরক্ত হলেন, খ্যাক খ্যাক কণ্ঠেই বললেন, বেয়াদব ছেলে, তোমার জন্য এখন সকাল। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা বাজে 11টা 50। রুহেলও বলে নাজমা বেগম উপরে চলে যায় আর ইয়ান সাগরের রুমে যায়। এই ছেলেটাকে তার দারুণ লাগে। রফিক সাহেব রুহেলের খালি গা পর্যবেক্ষণ করে নাকের ডগায় চলে আসে। চোখের চশমা ঠিক করে দাঁতে দাঁত খিচে চেপে বলে, নির্লজ্জ ছেলে, খালি গায়ে ঘুরে কি বোঝাতে চাচ্ছ? বউ কি তোমার একারই আছে? আমাদের নেই? যাও টি শার্ট পরে আসো। রোহেল ভুরু কুঁচকে রফিক সাহেবের দিকে তাকায়। দৃষ্টি ফিরিয়ে নিজের উন্মুক্ত শরীর দিকে তাকিয়ে অমনি ঠোঁটে ঠোঁট প্রসারিত হলো। আনিয়ার দেওয়ার নখের আঁচড় ও বুক পিঠ জুড়ে কামড়ের দাগ। রোহেল মুচকে এসে বলে, আরে শ্বশুর আব্বু, আপনার বউ তো বুড়ো, আমার বউ উর্ফে। এই দেখেন আপনার মেয়ের দেবা আদুরে চিহ্ন। ইস, আপনার মেয়েটা যেই আদর ধরলে আমার আর ছাড়তে চায় না। এই যে যেমন একটু আগে রফিক সাহেবের কাশি উঠে গেলেন, চোখ বোক বড় হয়ে গেলেন। নির্লজ্জ ছেলে, কার সামনে কি বলতে হয় জানো না? ভুলে যাবে না আমি তোমার গুরুজন বেয়াদব। বলেই তিনি সোফায় থেকে উঠে চলে যায়। তা দেখে প্রহেল চেঁচিয়ে উঠে, শ্বশুর আব্বু, আমি তো খালি আপনার মেয়ের ট্রেলারটুকু তুলে ধরলাম, আপনিই বললেন ট্রেলার বাদ দিয়ে মুভি বানিয়ে আনবো। গড প্রমিস। এখানেই শেষ। পর্ব 30।